ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। প্যারাডাইস লস্টের পার্ট 7 নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। এর আগে আমরা পার্ট 6 পর্যন্ত কভার করেছি। আশা করছি প্যারাডাইস লস্টের পার্ট 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটি পার্ট সবাই ক্রনোলজিক্যালি ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। এই সিরিজে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটি টেক্সট ইন ডিটেইল ডিসকাশন সহ ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পর্ব রাখছি, যেটা আশা করি তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই যারাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী দিনে পরীক্ষায় বসবে তোমরা, তাদের প্রত্যেকের জন্যই আমাদের এই সিরিজের প্রত্যেকটি ক্লাস ভীষণই হেল্পফুল হবে। তাই যারা আমার ক্লাসে নতুন বা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে নেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার রিগার্ডিং সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে আগামী এক্সাম ক্র্যাক করার জন্য থাকছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চ্যাপ্টার বেসড ইন ডিটেইল নোটস, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনার্স। আশা করি আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ভীষণই হেল্পফুল হবে। তাই যারা ইচ্ছুক আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ কোর্সটাও পারচেস করতে পারো, যেখানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একদমই তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করিয়ে দেওয়া হবে। থাকছে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের ওপরে ইন ডিটেইল ক্লাস, প্রশ্ন উত্তরের ক্লাস এবং ওয়ান লাইনার্স ডিসকাশন। তাই যারা ইচ্ছুক, পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো বিষয়ে যে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের পার্ট হচ্ছে প্যারাডাইস লস্টের উপরে পার্ট 7, যেখানে আমরা পার্ট 6 পর্যন্ত যতদূর আলোচনা করেছিলাম তারপর থেকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। পার্ট 6-এ আমরা দেখেছিলাম স্যাটার্ন বেলজেবাবের উদ্দেশ্যে বেশ লম্বা চওড়া একটা ভাষণ দিচ্ছে যে গড আমাদেরকে পতিত করেছে তো কি হয়েছে, আমরা কিন্তু গডের প্রত্যেকটা পরিকল্পনা বানচাল করে দেব। সেই অংশটাতেই আমরা ছিলাম। তাহলে আমি আজকে পার্ট 7-এ তারপর থেকে কন্টিনিউ করছি। আশা করছি সবাই ভালোভাবে ফলো করবে। তো দেখো, লেট আস নট স্লিপ the occasion whether scorn or satiate fury yield it from our foe। তো দেখো, যেমনটা বলেছিলাম যে এখানে স্যাটার্ন এবং বেলজেবাব নরকে পতনের পর দুজনে কথা বলছে, যেখানে বেলজেবাবের উদ্দেশ্যে স্যাটার্ন বহু কিছু বলছে এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের পর তারা আগুনের সাগরে পড়ে গেছে, সেটা আমরা জানি, এবং সেই সাগরেই তারা পতিত অবস্থায় রয়েছে। তো এখানে স্যাটার্ন তার সঙ্গীদের পুনরায় আবার সংগঠিত করে ঈশ্বরের বিরুদ্ধে একটা নতুন ষড়যন্ত্র করার কথা ভাবছে। তাই সে বলছে, লেট আস নট স্লিপ দ্য ওকেশন। স্লিপ দ্য ওকেশন মানে সুযোগটা হাতছাড়া করা, নট না বলেছে কিন্তু। আর এখানে স্কর্ন মানে কি? স্কর্ন মানে হচ্ছে অবজ্ঞা, ঘৃণা, আমরা জানি। আর সেশিয়েট ফিউরি মানে হচ্ছে পরিতৃপ্ত ক্রোধ। আর ফো মানে শত্রু, এটা আমরা জানি, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটার্ন বেলজেবাবের উদ্দেশ্যে বলছে, চলো, let us not slip the occasion whether scorn or satiate fury yield it from our foe। চলো আমরা এই সুযোগটি যেন নষ্ট না করি, নট স্লিপ দ্য ওকেশন, সুযোগটি যেন হাত ছাড়া না করি। মানে সে বেলজেবাবের উদ্দেশ্যে বলছে এই সুযোগ আমাদের হাত ছাড়া করা উচিত নয়। তাই বলছে চলো আমরা এই সুযোগটি নষ্ট না করি। সে সুযোগ হোক আমাদের শত্রু ঈশ্বরের অবজ্ঞা থেকেই আসা, অথবা তার ক্রোধ শান্ত হয়ে যাওয়ার ফলেই আসুক। মানে যেভাবেই সেই সুযোগটা আসুক না কেন, তার অবজ্ঞা থেকে আসুক বা তার ক্রোধটা শান্ত হয়ে যাওয়ার ফলেই এই সুযোগ আমাদের ক্ষেত্রে আসুক, যে কোনো কারণেই আসুক না কেন, সুযোগ যখন এসেছে আমরা যেন এটাকে নষ্ট না করি। মানে স্যাটার্ন মনে করছে ঈশ্বর হয়তো তাদের আর গুরুত্ব দিচ্ছে না, বা তার রাগ কমে গেছে তাদের ওপর থেকে। তাই এই মুহূর্তটাকে সে কাজে লাগিয়ে আবারও একটা বিদ্রোহের পরিকল্পনা করেছে। তাই সে বলছে আমাদেরকে এই সুযোগটার সৎ ব্যবহার করা উচিত, এটাকে নষ্ট করা উচিত নয়। মানে মুহূর্তটাকে কাজে লাগিয়ে আবার বিদ্রোহের পরিকল্পনা করা উচিত আমাদের, সেটাই বলছে স্যাটার্ন। সিজ দাও ইউ ড্রেয়ারি প্লেইন ফরলোন অ্যান্ড ওয়াইল্ড, দ্য সিট অফ ডিসোলেশন ভয়েড অফ লাইফ। তাহলে এর আগের লাইন আমরা দেখলাম যে ব্যঙ্গ করছে ঈশ্বরের সর্বশক্তিমান রূপ, সে অস্বীকার করছে, তাকে স্কর্নফুল বা ফিউরিয়াস বলছে। আর এখানে আমরা কি দেখছি? সে বলছে সিজ দাও ইউ ড্রেয়ারি প্লেন। ড্রেয়ারি মানে কি? ভয়াবহ। আর
ফরলুন মানে পরিত্যক্ত এবং ওয়াইল্ড মানে বন্য আর অনিয়ন্ত্রিত। তাহলে বলছে সিস্ট দাও ইউ, তুমি কি দেখছো? দাও তুমি, দেখো দাও আবার ইউ পাশাপাশি বসেছে কিন্তু। সিস্ট দাও ইউ ড্রেইরি প্লেইন মানে তুমি কি দেখছো ওই দূরের ভয়ঙ্কর সমতল ভূমি। ফরলুন অ্যান্ড ওয়াইল্ড যা একেবারে পরিত্যক্ত এবং বন্য, মানে নরকের সেই দৃশ্যপট এখানে বাস্তব এবং মানসিক উভয় অর্থেই কিন্তু ভয়াবহ, মানে পরাজয়ের প্রতীক এটা। স্যাটার্ন বলছে যে তুমি কি দেখছো যে ওই দূরের ভয়ঙ্কর সমতল ভূমি যেটা একবারেই পরিত্যক্ত এবং বন্য। দ্যাট সিট ফর ডিসোলেশন ভয়েড ফর লাইট, সিট মানে কেন্দ্র মানে আবাস, ডিসোলেশন মানে সম্পূর্ণ ধ্বংস, আর ভয়েড অফ লাইট মানে আলোক শূন্য, মানে এটি ধ্বংসের কেন্দ্র যেখানে আলো বলে কিছু নেই। আলোহীনতা মানে কি? আলোহীনতা মানে শুধু শারীরিক অন্ধকার নয়, এটা নৈতিক এবং আত্মিক অন্ধকারেরও প্রতীক, সেটাই বলা হচ্ছে এখানে। তাহলে আলোর দ্বারা ঈশ্বর এবং অন্ধকার দ্বারা এখানে পাপকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? মেটাফোর, এখানে নরক ইকুয়াল টু আত্মিক সেই শূন্যতা বলা হচ্ছে। তাই বলছে যে তুমি কি দেখছো দূরের ওই ভয়ঙ্কর সমতল ভূমি যেটা একেবারেই পরিত্যক্ত এবং বন্য, এটা একদমই একটা ধ্বংসের কেন্দ্র যেখানে আলো বলে কিছু নেই। তারপরে দেখো, সেভ হোয়াট দ্য গ্লিমারিং অফ দিস লিভিড ফ্লেমস কাস্ট পেল অ্যান্ড ড্রেডফুল। সেভ হোয়াট মানে কেবলমাত্র গ্লিমারিং মিটমিট করা, এবং লিভিড ফ্লেমস মানে হচ্ছে এখানে রক্তবর্ণ আগুন, আর পেল অ্যান্ড ড্রেডফুল হচ্ছে ফ্যাকাশে এবং ভীতিকর। তাহলে শুধু এই নীলচে আগুনের ক্ষীণ আলোই একটা ফ্যাকাশে এবং ভয়ঙ্কর আভা ছড়াচ্ছে। মানে এই যে আলো, এই আলো কোনো আশা দিচ্ছে না, বরং যন্ত্রণাকে আরো স্পষ্ট করে তুলছে। মানে আগুন আছে কিন্তু আলো নেই, সেটাই বলতে চাওয়া হচ্ছে। তারপরে কি বলছে? থিদার লেট আস টেন্ড ফ্রম অফ দ্য টোজিং অফ দিস ফায়ারি ওয়েভস দেয়ার রেস্ট ইফ এনি রেস্ট ক্যান হারবার দেয়ার অ্যান্ড রিজেম্বলিং আওয়ার অ্যাফ্লিক্টেড পাওয়ার্স। বলেছে থিদার লেট আস টেন্ড, থিদার মানে সেদিকে, টেন্ড মানে অগ্রসর হওয়া, টসিং মানে উত্তাল, আর ফায়ারি ওয়েভস মানে আগুনের ঢেউ। তাহলে বলা হচ্ছে চলো আমরা ওই দিকেই যাই, এই উত্তাল আগুনের ঢেউ ছেড়ে আমরা ওই দিকে যাই। ওখানে দূরে ওই যে সমতল ভূমি যেটা কিরকম না ড্রেয়ারি, যেটা ডিজোলেট, যেটা ভয়েড অফ লাইট, চলো ওখানেই যাই। কারণ যেখানে তারা আছে সেই আগুনের ঢেউ যন্ত্রণার সমুদ্র, তাই না? তাই সে বলছে, স্যাটার্ন এখানে নেতৃত্ব দিচ্ছে, সে এখনো হাল ছাড়েনি, বলছে চলো আমরা ওই দিকে যাই, ওই উত্তাল আগুনের ঢেউ ছেড়ে আমরা ওই সমভূমির দিকে যাই। দেয়ার রেস্ট ইফ এনি রেস্ট ক্যান হারবার দেয়ার, রেস্ট মানে বিশ্রাম, হারবার মানে আশ্রয় দেওয়া। তাহলে সেখানে আমরা বিশ্রাম নেব যদি আদৌ এমন কোনো বিশ্রাম সেখানে সম্ভব হয়। চলো ওইদিকে যাব, সেখানে যদি বিশ্রাম সম্ভব হয় আমরা সেখানে বিশ্রামই নেব, মানে বিশ্রামকে যদি ওই জায়গাটা আশ্রয় দেয় আমরা সেখানে বিশ্রামই নেব। অ্যান্ড রিঅ্যাসেম্বলিং আওয়ার অ্যাফ্লিক্টেড পাওয়ার্স, রিঅ্যাসেম্বলিং মানে পুনরায় একত্রিত করা, অ্যাফ্লিক্টেড মানে কষ্টপ্রাপ্ত, পাওয়ার মানে সেই পতিত দেবদূতেরা। তাহলে আমরা চলো সেখানে যাই, বিশ্রাম যদি সম্ভব বিশ্রাম নেব, আর আমাদের কষ্টে জর্জরিত শক্তিগুলোকে সেখানে আবারও আমরা একত্রিত করব। কে বলছে? স্যাটার্ন বলছে। কনসাল্ট হাউ উই মে হেন্সফোর্থ মোস্ট অফেন্ড আওয়ার এনিমি, আওয়ার ওন লস, হাউ রিপেয়ার, হাউ ওভারকাম দিস ডায়ার calamity, what reinforcement we may gain from hope, if not what resolution from despair. কি বলছে? কনসাল্ট হাউ উই মে হেন্সফোর্থ মোস্ট অফেন্ড, কনসাল্ট পরামর্শ করা, হেন্সফোর্থ এখন থেকে, অফেন্ড আঘাত করা, এবং রিপেয়ার ক্ষতিপূরণ। এখন থেকে কিভাবে আমরা আমাদের শত্রুকে সবচেয়ে বেশি আঘাত করতে পারি আর নিজের ক্ষতি কিভাবে আমরা পুষিয়ে নিতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। মানে পাপ এখানে পরিকল্পিত, একদমই বুদ্ধিবৃত্তিক পরিকল্পনা করে আবারও সে পাপ কাজে লিপ্ত। এই যে বলেছে হাউ ওভারকাম দিস ডায়ার calamity, ডায়ার মানে ভয়াবহ, calamity মানে কি? মহা বিপর্যয়, calamity মানে হচ্ছে মহা বিপর্যয়। এই ভয়াবহ বিপর্যয়কে কিভাবে অতিক্রম করা যায়, মানে তারা হেরে গেছে, তাদেরকে ঈশ্বর দণ্ডস্বরূপ নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে নরকে, তো এটাকে সে মহা বিপর্যয় বলছে। যে এই বিপর্যয়কে কিভাবে আমরা অতিক্রম করব, মানে স্যাটার্ন নিজের পরাজয় স্বীকার করছে কিন্তু পরাজিত সেটা সে মানতে চাইছে না, তাই সে আবার যেন বিদ্রোহের পরিকল্পনা করছে। হোয়াট রেইনফোর্সমেন্ট উই মে গেইন ফ্রম হোপ, দেখো রেইনফোর্সমেন্ট মানে নতুন শক্তি, হোপ মানে আশা। তাহলে আশা থেকে আমরা নতুন কি শক্তিটা পেতে পারি, মানে শক্তি যোগাচ্ছে আশা। ইফ নট হোয়াট রেজোলেশন ফ্রম ডিসপেয়ার, রেজোলেশন মানে দৃঢ় সংকল্প, ডিসপেয়ার মানে হতাশা। আর যদি তা না হয় তবে হতাশা থেকে দৃঢ় সংকল্প তৈরি করব। তাহলে আশা থেকে আমরা কি নতুন শক্তি পাবো, আর যদি সেটা নাও পাই তাহলে ডিসপেয়ার মানে হতাশা থেকে আমরা কি দৃঢ় সংকল্পটা নিতে পারি সেটাই দেখা যাক।
চলো ওইখানে আমরা যাই। মানে সে যে পরাজিত সেটা সে জানে, কিন্তু পরাজয়টা সে মানবে না। মানে পরাজিত হয়েছে তো কি হয়েছে, সে আবারও কিন্তু তার সেই কর্মে লিপ্ত হবে, এবং সেই বিষয়ে সে কিন্তু পরিকল্পনা করে খুব তাড়াতাড়ি তাদের এই পরাজয়টা থেকে ওভারকাম করে নতুন ষড়যন্ত্রে সে লিপ্ত হতে চলেছে, সেটাই সে বোঝাচ্ছে। দ্য স্যাটার্ন টু হিজ নিয়ারেস্ট মেট উইথ head up lift above the web and eyes that sparkling blazed his other parts beside। তাহলে এর আগের অংশে আমরা দেখলাম স্যাটার্ন একজন নেতার মতো, একদম কৌশলী একজন রাজনীতিবিদের মতো কথা বলছে, অহংকারী একজন বিদ্রোহীর মতো কথা বলছে, নৈতিকভাবে সে ভ্রান্ত একটা বুদ্ধিজীবী, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে মিল্টন এখানে ইভিলকে আকর্ষণীয় করে তুলছেন, যেটা আমাদের ক্ষেত্রে, রিডার্সদের ক্ষেত্রে সব থেকে বিপজ্জনক দিক, কারণ এইভাবেই কিন্তু মানুষের মনে এই ধরনের পাপ বোধ জন্মায়। সে যে ভুল করেছে সেটা কিন্তু সে ভুলে যায়, উল্টে কিন্তু তার ভুলটাকে, পরাজয়টাকে সে অন্যের দ্বারা তার প্রতি কৃত একটা অন্যায় ভাবে এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদে লিপ্ত হয়, কিন্তু আসলে প্রতিবাদ করতে গিয়ে আরো একটা ভুল যার মাধ্যমে পাপ সে করতে যায়। তাহলে পরাজয়টাকে না মানতে চেয়ে উল্টে আবার ঈশ্বরের বিরুদ্ধে পরিকল্পনা, এটা কিন্তু খুবই ক্ষতিকারক, তাই না? মিল্টন এখানে সেটাই দেখিয়েছেন। এবং এরপরে দেখো এই অংশে মিল্টন প্রথমবারের মতো স্যাটার্নের সেই শারীরিক বিশলতা এবং ভয়ঙ্কর একটা মহাকাব্যিক রূপ বর্ণনা করবেন, সেটা আমরা দেখতে পাবো। ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হয়ে সে আগুনের সমুদ্রে পড়ে আছে, কিন্তু তবুও তার চোখে আগুন, মাথা উঁচু, নেতৃত্বের ভঙ্গি অটুট রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। এই যে বলা হচ্ছে দাস স্যাটার্ন টু হিজ নিয়ারেস্ট মেট, দাস এইভাবে, নিয়ারেস্ট মেট মানে নিকটতম সঙ্গী। কে ছিল নিয়ারেস্ট মেট? যদি নিয়ারেস্ট মেট বলতে হয় তাহলে বেলজেবাব, তাই না? বেলজেবাবকে বলবো। তাহলে এইভাবে স্যাটার্ন তার নিকটতম সঙ্গীর সঙ্গে কথা বলছিল, এই যে আগের স্পিচটা কথা বলা, উইথ হেড আপ লিফট অ্যাবাভ দ্য ওয়েভস। দেখো বেলজেবাব হচ্ছে স্যাটার্নের রাজনৈতিক সহচর এবং উপদেষ্টা। এখানে নেতৃত্বের একটা কাঠামো বোঝানো হয়েছে, বলছে উইথ হেড আপ লিফট অ্যাবাভ দ্য ওয়েভস অ্যান্ড আইস। আপলিফট মানে উঁচু করে তোলা, ওয়েভস মানে আগুনের ঢেউ। তার মাথা আগুনের ঢেউয়ের ওপরে উঁচু করে তোলা, আর তার চোখ, চোখ কি মানে পরাজিত হলেও স্যাটার্ন তার মাথা মতো করেনি, উঁচু করে তোলা আছে তার মাথা, মানে অহংকার, আত্মসম্মানের প্রতীক। আর চোখ কিরকম? দ্যাট স্পার্কলিং ব্লেজড, ঝলমলে, স্পার্কলিং ব্লেজ জ্বলছিল, বিসাইডস মানে বাকি অংশ। তাহলে তার চোখ ঝলমল করে জ্বলছিল, মাথা উঁচু করা ছিল, আর তার শরীরের বাকি অংশ, বিসাইডস, আদার পার্টস বিসাইডস বলা হয়েছে, বাকি অংশ poured on the flood extended long and large, lay floating many a rude in bulk as huge as whom the fables name of monstrous size। কি বলেছে দেখো, প্রোন অন দ্য ফ্লাড, মানে প্রোন মানে কি? উপর হয়ে, ফ্লাড আগুনের বন্যা, এক্সটেন্ডেড প্রসারিত, সে আগুনের বন্যার উপরে উপর হয়ে পড়েছিল, দীর্ঘ এবং বিশাল দেহটা মেলে, যে এক্সটেন্ডেড লং অ্যান্ড লার্জ, তার দীর্ঘ এবং বিশাল দেহটাকে মিলে দিয়ে সে সেই আগুনের বন্যার উপরে যেন উপর হয়ে পড়েছিল। তার মাথা একদম উঁচু করা ছিল, তার চোখ যেন ঝলমল করছিল। শরীর উপর হয়ে পড়ে আছে মানে কি? পরাজয়টা বোঝাচ্ছে। কিন্তু এই যে বিশালতাটা, লং অ্যান্ড লার্জ, এটা আবার শক্তির অবশিষ্ট স্মারক হিসেবে এখানে কাজ করছে, তার মধ্যে এখনো যে শক্তি রয়েছে সেটাই। তাহলে পরাজয় বনাম বিশালতা এই লাইনে আমরা দেখতে পাচ্ছি, তাই না? লে ফ্লোটিং মেনি আ রুড ইন বাল্ক অ্যাজ হিউজ অ্যাজ হুম দ্য ফেবলস নেম অফ মনস্ট্রুয়াস সাইজ। তাহলে এখানে বাল্ক মানে দেহের আকার, রুড মানে প্রাচীন দৈর্ঘ্যের একক, 1 রুড ইকুয়াল টু প্রায় 5 থেকে 6 মিটার। তো তার দেহ বহু রুড জুড়ে ভাসছিল, আয়তনে ছিল অত্যন্ত বিশাল তার দেহ। মিল্টন এখানে মানব কল্পনার সীমা ছাড়িয়ে স্যাটার্নের একটা আকার দেখাচ্ছেন, হাইপারবোল, অতিরঞ্জন করে দেখাচ্ছেন। অ্যাজ হুম দ্য ফেবলস নেমস মনস্ট্রুয়াস সাইজ, ফেবলস মানে সেই পুরাণ কথা, মনস্ট্রুয়াস সাইজ দানবীয় আকার, যাদের পুরাণে দানবীয় আকারের বলে উল্লেখ আছে, সেই ধরনেরই আকার হচ্ছে স্যাটার্নের। মানে স্যাটার্নকে পুরাণের দানবের সাথে তুলনা করা হচ্ছে, অ্যালিউশন। তাহলে রুড মানে এটা একটা মেজারমেন্ট, আ মেজার অফ ল্যান্ড এরিয়া ইকুয়াল টু আ কোয়ার্টার অফ অ্যান একর। 1 একরের 4 ভাগের 1 ভাগকে আমরা রুড বলে জানতাম। তাহলে এক্ষেত্রে তার চেহারার সাথে এই রুডের পরিমাপ করে তার বিশালতাটাকে বলা হচ্ছে পুরাণের সেই দানবের মতো নাকি তার চেহারা, সেটাই তুলনা করা হচ্ছে। বোঝা গেছে? এই টাইটেনিয়ান শব্দটা ব্যবহার করে স্যাটার্নের সেই বিশাল রাক্ষসী একটা আকার বর্ণনা করেছেন। মানে স্যাটার্ন নরকের এখন সেই জ্বলন্ত হ্রদে ভাসমান অবস্থায়। মিল্টন এখানে স্যাটার্নের সঙ্গে তুলনা করতে সেই টাইটান বা ক্লাসিক পুরাণের পৃথিবী থেকে জন্ম নেওয়া সেই দৈত্যদের সাথে তুলনা করেছেন, যারা
জিউসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমরা জানি গ্রিক পুরাণ অনুযায়ী টাইটানরা ছিল 12 জন শক্তিশালী দৈত্যাকার অমর দেবতার একটা প্রজন্ম। গাইয়া মানে পৃথিবী এবং ইউরেনাস মানে আকাশ, এই দুজনের সন্তান হচ্ছে এই 12 জন টাইটান, যারা টাইটানোমাচি যুদ্ধে অলিম্পিয়ানদের দ্বারা পরাজিত হওয়ার আগে স্বর্ণযুগ চলাকালীন মহাবিশ্ব শাসন করছিল। তাদের আকৃতি ছিল খুবই বৃহৎ। পরবর্তীকালে ক্রোনাসের নেতৃত্বে জিউস তাদের অবশেষে কিন্তু টার্টারাসে নির্বাসিত করেছিল। এই 12 জন কারা কারা ছিলেন? ক্রোনাস, ওশেনাস, হাইপেরিয়ান, কোয়াস, ক্রিউস, আইপেটাস, রিয়া, টেথিস, থিয়া, ফোবি এবং থেমিস। বোঝা গেছে? আর আমরা যুদ্ধতে কি দেখেছিলাম যে ক্রোনাস তার পিতা ইউরেনাসকে উৎখাত করেছিলেন এবং তার পুত্র জিউসও তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করেছিল। মানে বেশিরভাগ টাইটানই ক্রোনাসের হয়ে যুদ্ধ করেছিল এবং তাদের কিন্তু পরাজয় হয়েছিল, এবং পরাজয়ের পরে জিউস কিন্তু তাদেরকে টার্টারাসে বন্দী করে দিয়েছিল। তাহলে গ্রিক পুরাণ অনুযায়ী টাইটানরা ছিলেন শক্তিশালী দেবকুল, যারা অলিম্পিয়ান দেবতাদের আগে কিন্তু এই বিশ্বকে শাসন করত। তারা ইউরেনাস এবং গাইয়ার সন্তান। মোট 12 জন আদি টাইটান ছিলেন। তাদের রাজা ছিল ক্রোনাস। এই ক্রোনাস কিন্তু তার পিতা ইউরেনাসকে সিংহাসনচ্যুত করে গোল্ডেন এজ বা স্বর্ণযুগ শুরু করেছিলেন, এবং তার পতন মানে এই ক্রোনাসের আবার পতন হয়েছিল জিউসের নেতৃত্বে। মানে ক্রোনাসেরই পুত্র ছিল জিউস, তার নেতৃত্বে আবার অলিম্পিয়ান দেবতারা যারা জিউসের সঙ্গ দিয়েছিল তারা কিন্তু টাইটানদেরকে 10 বছর ধরে যুদ্ধ করে হারিয়েছিল, যেটা টাইটানোমাকি নামে পরিচিত। এই যুদ্ধে হেরে গিয়ে অধিকাংশ টাইটান কিন্তু পাতালপুরী মানে সেই টার্টারাসে বন্দী হয়ে গিয়েছিল। বোঝা গেছে? তো দেখো, টাইটানিয়ান অর আর্থবর্ন পৃথিবীর সন্তান বলেছিলাম ইউরেনাস এবং গাইয়া, এই দুজনের সন্তান হচ্ছে এই 12 জন টাইটান। তাই টাইটানিয়ান অর আর্থবর্ন বলা হচ্ছে। দ্যাট ওয়ার্ড অন জোব বলতে এখানে জুপিটার বা জিউসের কথা বলা হয়েছে। মিল্টন এখানে এই যে জোবকে সরাসরি ঈশ্বর হিসেবে নয়, বরং দুটো ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন। দ্যাট ওয়ার্ড অন জোব বলতে এখানে সেই জুপিটার মানে জিউসের প্রতিনিধিত্ব হিসেবে এখানে ইউজ করা হয়েছে। তাহলে যেমন টাইটানরা বা পৃথিবীজাত দানবরা যারা জোবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, মানে সেই গ্রিক মাইথোলজির কথা তোলা হচ্ছে এখানে। ব্রিয়ারোস অর টাইফোন হুম দ্য ডেন বাই অ্যাক্সিডেন্ট টার্সাস হেল্ড অর দ্যাট সি বিস্ট লেভিয়াথন which god of all his works created hugest that swim the ocean stream। তাহলে ব্রাইয়ারিয়াস মানে হচ্ছে শতহস্ত দানব, মানে 100টা হাত আছে এমন দানব। অর টাইফোন হচ্ছে সর্প থেকে ভয়ঙ্কর দানব। হুম দ্য ডেন মানে গুহা। তাহলে যেমন ব্রাইয়ারস বা টাইফোন বাই অ্যাক্সিডেন্ট টার্সাস হচ্ছে প্রাচীন নগর, সিসিলিয়ার কথা বলা হচ্ছে এখানে, যাদের গুহা প্রাচীন টার্সাস অঞ্চলে ছিল, মানে নরকের পুরাণের কারাগারের সঙ্গে এখানে যুক্ত করা হয়েছে থটটাকে। অর দ্যাট সি বিস্ট লেভিয়াথন, সি বিস্ট সামুদ্রিক দানব, লেভিয়াথন বাইবেলে সেই বর্ণিত সেই একটা দানব যার নাম লেভিয়াথন, অথবা সেই সামুদ্রিক দানব লেভিয়াথনের মতো। হুইচ গড অফ অল হিজ ওয়ার্কস ক্রিয়েটেড হিউজেস্ট দ্যাট সুইম দ্য ওশান স্ট্রিম। অফ অল হিজ ওয়ার্কস মানে ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে, মানে যাকে ঈশ্বর তার সমস্ত সৃষ্টির মধ্যে ক্রিয়েটেড হিউজেস্ট মানে সর্ববৃহৎ, ওশান স্ট্রিম সমুদ্রে সাঁতার কাটে এমন সৃষ্টির মধ্যে সবচেয়ে বিশাল করে সৃষ্টি করেছিলেন কাকে? এই যে হিউজেস্ট বলতে এটা কিন্তু লেভিয়াথনের কথা বলা হয়েছে। সেই লেভিয়াথনকে মানে এখানে একদমই চরম ব্যঙ্গ করা হয়েছে, ঈশ্বরের সৃষ্টির সঙ্গে স্যাটার্নের তুলনা করা হচ্ছে। মিল্টন দেখাচ্ছেন যে ঈশ্বরকে যে চ্যালেঞ্জ করছে সে ঈশ্বরই তাকে ছাপিয়ে বিশাল কিছু সৃষ্টি করতে পারেন। মিল্টন এখানে দেখাচ্ছেন যে স্যাটার্ন ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে, আবার এই ঈশ্বরই কিন্তু তাকে ছাপিয়ে আরো বিশাল কিছু সৃষ্টি করতে পারেন। তাহলে ঈশ্বরকে চ্যালেঞ্জ করা তার পক্ষে একদমই ছেলে মানুষই হয়ে যাচ্ছে, তবুও সে এটা করছে। মানে চরম ব্যঙ্গাত্মক ভাবে মিল্টন এটা আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে এখানে আমরা টাইটান দেবতাদের রেফারেন্স পেলাম, জোভ মানে জিউসের রেফারেন্স পেলাম, ব্রায়ারিয়সের তুলনা পেলাম। ব্রায়ারিয়স কে ছিল? গ্রিক পুরাণের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিল, সেই 50টা মাথাওয়ালা দৈত্যের একজন ছিল। হেকাটো চেয়ার নামে পরিচিত 3 জন 100 বাহু বিশিষ্ট 50 মাথাওয়ালা দৈত্যের একজন ছিল সে। মানে এর 100টা বাহু ছিল এবং 50টা মাথা ছিল। ইউরেনাস এবং গাইয়ার পুত্র ছিল এ, এবং জিউসের সাথে কিন্তু টাইটানদের বিরুদ্ধে এই ব্রায়োরিয়াস কিন্তু যুদ্ধ করেছিল। তিনি তার 100টি হাত এবং 50টি মাথা বিশিষ্ট শরীর নিয়ে সবসময় চলতেন এবং সমুদ্রের ঝড়ের সাথে যুক্ত ছিল। কিন্তু হোমার উল্লেখ করেছেন যে দেবতারা তাকে কিন্তু ব্রায়োরিয়াস বলে ডাকতেন, যেখানে নশ্বররা তাকে এজিয়ন বলে ডাকতেন। জিউসকে অন্যান্য দেবতার দ্বারা শৃঙ্খলিত হওয়া থেকে বাঁচানোর জন্য থেটিস কিন্তু তাকে ডেকেছিলেন। তিনি পোসেইডনের মেয়ে
হিমোপোলিয়াকে বিয়ে করেছিলেন এবং তিনি সমুদ্রে থাকতেন। সেই ব্রায়োরিয়াসের কথা এখানে বলা হচ্ছে। এছাড়াও টাইফুনের কথাও বলা হচ্ছে, গ্রিক পুরাণের একজন রাক্ষসী সর্পজাতীয় দৈত্য, যাকে সবচেয়ে মারাত্মক প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। গাইয়া এবং টার্টারাসের সন্তান, যিনি জিউসকে আধিপত্যের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। হিংস্র ঝড় এবং আগ্নেয়গিরির শক্তির মূর্ত প্রতীক ছিলেন ইনি, এবং ইনি অনেক বিখ্যাত দানবেরও জন্ম দিয়েছিলেন। তার দৈত্যের মতো শরীর ছিল, 100 ড্রাগনের মতো তার মাথা ছিল, তার ডানা ছিল, এবং তার নিঃশ্বাস সবসময় জ্বলন্ত। তিনিও জিউসের কাছে পরাজিত হয়েছিলেন এবং এটনা পর্বতের নিচে বন্দী হয়েছিলেন, এবং ইনার সংগ্রামের জন্যই কিন্তু অগ্নুৎপাতের সৃষ্টি হয়েছিল এমনটা মনে করা হয়। তাহলে এই যে রাক্ষসী টাইফুন, এর নামও এখানে উল্লেখ করা হয়েছে। হুম দ্য ডেন বাই অ্যাক্সিডেন্ট টার্সাস হেল্ড। মিল্টন এখানে প্রাচীন টার্সাস কর্তৃক অধিষ্ঠিত গুহার কথা উল্লেখ করেছেন, যেটা টাইফনের সেই লিজেন্ডসের ইঙ্গিত একটা। গ্রিক পুরাণের একজন রাক্ষস যিনি এই টাইফন, বিদ্রোহী ব্যক্তিত্ব, যাকে জোব টার্সাসের একটা গুহার নিচে তার চারপাশে অগ্নিকুণ্ড দিয়ে বন্দি করেছিলেন বলে জানা যায়। সেই টার্সাসের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি টাইটানিয়ানদের কথা উল্লেখ করেছেন, এরপরে তিনি লেভিয়াথানের কথা উল্লেখ করেছেন, এবং ঠিক এর মাঝখানেই তিনি কিন্তু এই টার্সাসের কথা উল্লেখ করেছেন। এবং এটা উল্লেখ করে মিল্টন স্যাটার্ন এবং তার অনুসারীদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহকারী একটা বিশাল রাক্ষসী এবং বিশৃঙ্খল প্রকৃতি তুলে ধরতে চাইছেন টার্সাসের কথাটা তিনি উল্লেখ করে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা টাইটানিয়ান, আর্থবর্ন, জোব, টাইফন, ব্রিয়ারিওস, লেভিয়াথন, ড্রেন, টার্সাস ইত্যাদি সমস্ত কিছুর রেফারেন্স দেখতে পেলাম। তাহলে এখানে মিল্টন বলছেন যে কি, স্যাটার্ন তার নিকটতম সঙ্গীর সাথে কথা বলছিল, তার মাথা আগুনের ঢেউয়ের ওপরে উঁচু করে তোলা, তার চোখ ঝলমলে এবং সেগুলো জ্বলছিল, তার শরীরের বাকি অংশ কিরকম না সে যেন আগুনের বন্যার ওপরে উপুর হয়ে পড়েছিল। তার বিশাল দেহ, তার দেহ খুবই দীর্ঘ, সেই বিশাল দেহ সে মেলে রেখেছিল। তার দেহ বহু রুট জুড়ে ভাসছিল, আয়তনে বিশাল এবং অত্যন্ত বিশাল ছিল তার দেহ। কেমন না সেই গ্রিক পুরাণে বর্ণিত দানবীয় আকারের বলে তিনি উল্লেখ করেছেন স্যাটার্নের দেহ। কিরকম দানবীয় আকারের না, সেই যেমন টাইটানরা, পৃথিবীজাত দানবরা, সেই যেমন যারা যারা জোব বা জিউসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের মতো। আবার কেমন না, যেমন সেই ব্রিয়ারিয়াস বা টাইফন যাদের গুহা প্রাচীন টার্সাস অঞ্চলে ছিল তাদের মতো, অথবা সেই সামুদ্রিক দানব লেভিয়াথানের মতো। মানে স্যাটার্নের শরীরের সেই বিশালতা, সেটাকে বোঝানোর জন্যই মিল্টন এখানে এই সমস্ত দৈত্য বা দানবদের রেফারেন্স দিয়েছেন যাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছে। তাহলে দেখো, ঈশ্বর কিন্তু এই দানবদের সৃষ্টি করেছে, তাহলে স্যাটার্নকেও কিন্তু সেই সৃষ্টি করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটার্ন আবার ঈশ্বরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। তাহলে যে ঈশ্বর তাকে সৃষ্টি করেছে এবং তাকে ছাপিয়ে আরো বিশাল কিছু সৃষ্টি করতে যিনি পারেন, তিনি তাকেই এই স্যাটার্ন চ্যালেঞ্জ করতে যাচ্ছে, এটাও আবার মিল্টন তুলে ধরেছেন। তাহলে পুরোপুরি আয়রনি এটা, তাই না? তাহলে এই অংশে আমরা স্যাটার্নের শারীরিক বিশালতার কথা পেলাম, তার অহংকার, তার নেতৃত্বের কথা পেলাম, এবং তার সঙ্গে আমরা বাইবেলের বিদ্রোহীদের যোগসূত্র বা পৌরাণিক সেই বিদ্রোহীদের যোগসূত্র দেখতে পেলাম। মানে স্যাটার্ন পরাজিত হলেও সে মহিমান্বিত, এই সমস্ত কিছু আমরা এখানে দেখতে পেলাম। বোঝা গেছে? তাহলে সব মিলিয়ে মিল্টন এখানে কি দেখালেন না, স্যাটার্ন পরাজিত হলেও কিন্তু এখানে মহিমান্বিত। আর এটাই যেন প্যারাডাইস লস্টের সব থেকে বিতর্কিত দিক। মানে সে পরাজিত, কিন্তু তার আবার বর্ণনাটা তিনি এমন ভাবে করেছেন যেন মহিমান্বিত, সেই দানবদের আকৃতির বিশালতার সাথে তার তুলনা করছেন, তাই না? তাহলে সব মিলিয়ে এখানে মিল্টন তুলে ধরেছেন যে স্যাটার্ন পরাজিত হলেও কিন্তু অনেকটাই মহিমান্বিত যেন, এটাই আমরা এখানে বুঝতে পারছি। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। প্যারাডাইস লস্টের পার্ট 7টা এত দূরই থাক, পার্ট 8 আমরা এর পরবর্তী অংশ থেকে আলোচনা করব। তাই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো করে নেবে। দেখা হচ্ছে পার্ট 7 নিয়ে পরবর্তী ক্লাসে।